প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানবেন। মাঝে মধ্যেই আমি এই আরাকান আর্মি, রাখাইন স্টেট, আরাকান ফেডারেশন এসব নিয়ে কথা বলি। এবং এই যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমিও বলেছি, অন্যদের কাছ থেকেও শুনেছেন যে বাংলাদেশের টেকনাফে আমেরিকা একটি সাপ্লাই বেস স্থাপন করতে যাচ্ছে। যে আমেরিকার সাপ্লাই বেস এবং আমেরিকা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে একটি মানবিক সহায়তা করিডোর প্রদান করতে। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব এসেছিল রমজান মাসে, এবং খুব ঘটা করে তিনি রোহিঙ্গাদের সাথে ইফতারি করেছিলেন। এবং আমরা অনেকেই ভেবেছিলাম যে রোহিঙ্গাদের বিভিন্ন ফান্ডিং টান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, ওটা সেটা বাড়ানোর জন্য হয়তো কোনো উদ্যোগ, কিন্তু সেটাও ছিল এই যে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তারই পার্ট ছিল। এই সেক্রেটারি জেনারেল এই অঞ্চলে গিয়ে তিনি বাংলাদেশ সরকারকে আসলে একটি মানবিক সহায়তা করিডোর দেওয়ার জন্য বলেছেন। এই মানবিক সহায়তা করিডোর শব্দগুলো শুনতে খুবই ভালো লাগে, কিন্তু এর পেছনের কথাগুলো আজকে আমি বলবো। যে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক জান্তার সাথে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা লড়াই করছে, সশস্ত্র সংগ্রাম করছে। তার মধ্যে আরাকান আর্মি রয়েছে, চীন ন্যাশনাল ফ্রন্ট রয়েছে, এরকম আরো অনেকে রয়েছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এসব বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে। এবং আরাকান আর্মি কিন্তু খুব রিসেন্টলি বেশ কিছু সাকসেস অ্যাচিভ করেছে। তারা আহ, রাখাইন রাজ্যের অনেকখানি দখল করে ফেলেছে। এখনো 3টা গুরুত্বপূর্ণ শহর মিয়ানমার জান্তা সরকারের অধীনে আছে, বাট বাকিটা আরাকান আর্মির কাছে রয়েছে। এখন আরাকান আর্মির যুদ্ধে বিভিন্ন খাদ্য সহায়তা, মেডিসিন সহায়তা, বিভিন্ন ইকুইপমেন্ট রিলেটেড সাপোর্ট এবং বিভিন্ন অস্ত্র সহায়তা দেওয়ার জন্য একটা করিডোর দরকার ছিল, যেটা বাংলাদেশের টেকনাফ, মানে বাংলাদেশের টেকনাফ থেকে আপনি খুব সহজে এই আরাকান আর্মির কাছে বিভিন্ন সহায়তা পৌঁছে দিতে পারেন। সেটা হোক নন লিথাল ম্যাটেরিয়ালস, খাবার মেডিসিনের মতো, কিংবা সেটা হতে পারে বিভিন্ন রকমের অস্ত্র। তো আমেরিকা তারা অনেকদিন ধরে বার্মা অ্যাক্টের অধীনে এই বিচ্ছিন্নতাবাদীদের গণতন্ত্রপন্থী শক্তি অভিহিত করে সহায়তা দিয়ে আসছে। এবং এবার মানে তারা এই শেখ হাসিনা সরকারের কাছে এই মানবিক করিডোরের নামে এই সাপোর্টটা চেয়েছিল। তারা চেয়েছিল যে বাংলাদেশে একটা সাপোর্ট বেস তৈরি হবে, সেইখান থেকে তারা এই সাপোর্টগুলো প্রোভাইড করবে। তো শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশের মাটি কোনো বিদেশি শক্তির যুদ্ধের জন্য বা সশস্ত্র সংগ্রাম বা সংঘাতের জন্য ব্যবহৃত হতে দেওয়া হবে না। এটা শেখ হাসিনার একটা বড় অপরাধ ছিল, এবং এই কারণে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে অসম্মানজনকভাবে সরিয়ে দেওয়া হলো তথাকথিত বিপ্লবের নামে, যেটি ছিল মেটিকুলাসলি ডিজাইনড একটা ষড়যন্ত্র। এবং যতই দিন যাচ্ছে এই ষড়যন্ত্রটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাননি। শেখ হাসিনা বাংলাদেশের মাটি বিদেশি শক্তির কাছে লিজ দিতে চাননি। এই অপরাধে তিনি শাস্তি পেয়েছেন। তাকে সরিয়ে আনা হলো আমেরিকার তাবেদার এই খুনি ডক্টর ইনুসকে। এখন ডক্টর ইনুস ক্ষমতায় এসে আমি একটু সাধারণ মানুষের ভাষায় বলি, লেম্যান ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি, যে ডক্টর ইনুস আসলে আমেরিকার একটা পাপেট। তাকে ওখানে বসানো হয়েছে, এবং ডক্টর ইনুসের একটাই কথা যে আমেরিকা তোমার কি কি লাগে বলো, আমি তোমাকে দিয়ে দেব। এর বিনিময়ে আমেরিকা ইনুসকে আশ্বস্ত করছে যে তোমাকে আমরা ডিস্টার্ব করব না। সুতরাং দেশ ধ্বংস হয় যাক, দেশ গোল্লায় যায় যাক, ইনুসের কিছু যায় আসে না। ইনুসের হলো ক্ষমতা লোভী, ইনুসের ক্ষমতায় থাকাটাই গুরুত্বপূর্ণ। এবং আমেরিকা এটা জানে বলেই তার মতো একজন দেশদ্রোহী আমি বলবো, বা একজন ক্ষমতা লোভীকে এই জায়গায় এনে বসিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে। এবং এখন যেটা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, যে টেকনাফে শিলখালি নামে একটা জায়গা আছে, সেই শিলখালি মৌজায় 40 একর জায়গা জুড়ে একটা বিশাল কনস্ট্রাকশন হবে, সাপ্লাই বেজ হবে। এবং সেখান থেকে বলা হচ্ছে নন লিথাল ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্টস, মেডিসিন, ফুড যাবে এই গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য। কিন্তু আই ডাউট যে ওখান থেকে আর্মস যাবে কিনা। এবং আমি আগেই বলেছি যে কক্সবাজার এয়ারপোর্টটাকে একটা
ড্রোন ঘাঁটি করা হবে, সেখান থেকে ড্রোন অ্যাটাক পরিচালিত হবে মিয়ানমার জান্তা সরকারের অধীনে। এইটুক পর্যন্ত আমি বলেছি, কিন্তু এর পেছনে আমার কাছে আরো কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আছে, এবং যে ইনফরমেশন গুলো শুনলে একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক হিসেবে আপনার পিলে চমকে উঠবে। আমরা শুধু বাংলাদেশ, আমেরিকা, আরাকান আর্মি বা বিচ্ছিন্নতাবাদী সিএনএফ অন্যদের গল্প শুনছি এবং মিয়ানমার সরকারের গল্প শুনছি, কিন্তু এই গল্পের আরো কয়েকটি স্টেক হোল্ডার্স আছে। মিয়ানমারের সাথে চীনের কি সম্পর্ক? আমরা সবাই জানি যে মিয়ানমার জান্তা সরকারকে চীন একদম সরাসরি সহায়তা প্রদান করছে। চীনের সাথে মিয়ানমারের বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। এই যে রাখাইন রাজ্যে যে সংগ্রামটা হচ্ছে, এখানে চাকফিউ নামে একটা জায়গা আছে, সেখানে চীনের $7 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট আছে। চীন তার ভারী শিল্পের জন্য, হেভি ইন্ডাস্ট্রিজের জন্য যে ক্রিটিক্যাল মিনারেলস ইম্পোর্ট করে সারা পৃথিবী থেকে, তার অর্ধেকই তারা ইম্পোর্ট করে মিয়ানমার থেকে। এছাড়া চীনের সাথে যেটা বললাম যে অনেক রকমের সম্পর্ক আছে। তো চীন, মিয়ানমার আর আমেরিকার মধ্যে যুদ্ধ হবে, বা আরাকান আর্মি বা বিচ্ছিন্নতাবাদীদের সাথে মিয়ানমারের যুদ্ধ হবে, সেখানে আমেরিকা বাংলাদেশকে ইউজ করে তার সাপোর্ট করবে, চীন কি করবে? এবার আসেন রাশিয়ার সাথে মিয়ানমারের কি সম্পর্ক। 2019 সাল পর্যন্ত মিয়ানমারের সবচেয়ে বেশি আর্মস সাপ্লাই আসতো চায়না থেকে, সবচেয়ে বেশি অস্ত্র কিন্তু চাইনিজ অস্ত্রের কোয়ালিটি অনেক সময় আশানুরূপ না হওয়ায় 2020 সাল থেকে মিয়ানমার অনেক বেশি অস্ত্র রাশিয়ার থেকে কিনছে, এবং বর্তমানে রাশিয়া হলো মিয়ানমারের নাম্বার অন আর্মস সেলার। মিয়ানমারের কাছে যা সব দেশ অস্ত্র বিক্রি করে তার মধ্যে শীর্ষে আছে রাশিয়া। রাশিয়ার অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জ্বালানি খাতে মিয়ানমারে বিনিয়োগ করেছে, এবং আপনারা জানেন যে মিয়ানমারের উপরে আমেরিকার স্যাংশন আছে, রাশিয়ার উপরে আমেরিকার স্যাংশন আছে। সুতরাং মিয়ানমার এবং রাশিয়া অনেক বেশি তারা নিজেদের মধ্যে চুক্তি করে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত অনেক কিছুই করছে। এবং আরো একটা তথ্য আপনারা জানেন হয়তো, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়া কিন্তু অনেক হেল্প করছে আর্মস দিয়ে, লজিস্টিক সাপোর্ট। এই উত্তর কোরিয়ার বাইরে মিয়ানমারও রাশিয়াকে অনেক গোলা বারুদ এবং সামরিক যন্ত্রাংশ দিয়ে হেল্প করেছে। সো রাশিয়া এবং মিয়ানমারের সম্পর্কটা কিন্তু খুব স্ট্রং। এর বাইরে ইন্ডিয়ার সাথেও মিয়ানমারের একটা সম্পর্ক আছে। এই যে এই রাখাইন রাজ্যে সিতওয়ে, এই স্টেটের রাজধানী হলো সিতওয়ে, এই সিতওয়ে সি পোর্টে ইন্ডিয়ার একটা বড় বিনিয়োগ আছে। এছাড়া কালাদান মাল্টি মডাল ট্রান্সপোর্টেশন প্রজেক্ট, এটাও ইন্ডিয়ার একটা বড় প্রজেক্ট। এর বাইরেও ইন্ডিয়ার সাথে মিয়ানমারের অনেকগুলো সেক্টরে ইনভলভমেন্ট আছে। তখন মিয়ানমারের সাথে যখন বিচ্ছিন্নতাবাদী গণতন্ত্রপন্থীদের যুদ্ধ হচ্ছে, যেখানে আমেরিকা বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে এবং সামরিক জান্তাদের বিরুদ্ধে লড়াই করছে, এবং বার্মা অ্যাক্ট, যেটার কথা আমি আগেই বলেছি যে 2022 সালের 15ই ডিসেম্বর যেটি আমেরিকার কংগ্রেসে পাশ হয়েছে, সেই বার্মা অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমেরিকা এই সাপোর্টটা প্রোভাইড করছে, অং সান সুচিদের মুক্তি দাবি করছে। এবং সেই বার্মা অ্যাক্টে এটাও লেখা আছে যে যেসব দেশ বা শক্তি মিয়ানমার জান্তা সরকারকে হেল্প করবে, অ্যাসিস্ট করবে, ফান্ডিং করবে, তাদের বিরুদ্ধে আমেরিকা এই বার্মা অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে সংঘাতটা আমরা যত ন্যারো ডাউন করে আনছি, যত ছোট মনে করছি, সেটা কিন্তু তা না। এটা একটা বিশাল একটা সংঘাত। এই পুরো জিও পলিটিক্যাল সিচুয়েশনটা এখন কমপ্লিকেটেড হয়ে গেছে এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে। বাংলাদেশ এখন কি করছে? বাংলাদেশ এখন এই পুরো সংঘাতের এবং সম্ভাব্য একটা বৃহত্তর কনফ্লিক্ট বা ওয়ারের অংশ হয়ে যাচ্ছে। এখন একটা খুব সাধারণ কথা বলি আমি, এর জন্য সমর বিশারদ হতে হবে না। মিয়ানমার বা মিয়ানমারের সংশ্লিষ্ট শক্তিগুলো যখন দেখবে যে তাদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের একটা অঞ্চল থেকে সহায়তা আসছে, সাপ্লাই আসছে, তখন মিয়ানমার কি মনে করতে পারে না যে ওই সাপ্লাই বেসকে আমরা অ্যাটাক করি? মিয়ানমার কি মনে করতে পারে না যে ওই যে টেকনাফের শিলখালিতে
যে সাপ্লাই বেজ আছে, ওই যে এয়ারপোর্টে যে ড্রোন বেজ আছে ওইখানে অ্যাটাক করা উচিত। সেই ক্ষেত্রে মিয়ানমার থেকে কি কোনো বোম, কোনো মিসাইল এসে বাংলাদেশের মাটিতে পড়তে পারে না, বিশেষ করে কক্সবাজার এলাকায়, টেকনাফ এলাকায়? সেই ক্ষেত্রে বাংলাদেশ কি করবে? বাংলাদেশের সেনাবাহিনী কতখানি প্রস্তুত এরকম একটা সম্ভাব্য সংঘাতে জড়িয়ে যাওয়ার জন্য? আমি বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক বেশ কিছু কার্যক্রমের তথ্য সংগ্রহ করেছি, কিন্তু সেটা এই এপিসোডে বললে অনেক একটু বেশি সময় লাগবে। সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। আমাদের সেনাবাহিনীর এই সংঘাতে জড়িয়ে পড়ার জন্য কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ডক্টর ইউনূস কিভাবে এই পুরো দেশটাকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এবং আমি এই এখন তো কলকাতা থেকে কথা বলছি, এখানে আমার একজন ইন্টারন্যাশনাল এক্সপার্টের সাথে পরশু রাতে কথা হচ্ছিল। তো তিনি আমার সাথে বিভিন্ন বাংলাদেশ বিষয়ে আলাপ করে তিনি খুব মজার করে বলেছেন যে যে বাংলাদেশ গোল্লায় যায় যাক, ইট ডাজেন্ট ম্যাটার টু ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এমন একজন ক্ষমতালোভী, এবং আমেরিকা তাকে আশ্বাস দিয়েছে যে তুমি, আমরা তোমাকে ডিস্টার্ব করবো না, আমরা যাই চাই সেটা তুমি আমাদের দাও। সেনাবাহিনীকেও টোপ দিয়েছে যে তোমরা আমাদের হেল্প করলে তোমাদের আমরা ট্রেনিং দেব, তোমাদের আমরা অনেক ফান্ডিং দেব। এ ধরনের নানা টোপ সেনাবাহিনীকে দিয়েছে, যে টোপটা জেনারেল ওয়াকার গিলেছে, তার বাহিনী সহ গিলেছে। তো এই অবস্থায় বাংলাদেশ একটা তীব্র সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এদিকে মিয়ানমার যে একদম চুপচাপ বসে আছে, বা এই রাখাইন স্টেটে আরাকান আর্মির যতটুকু অর্জন সেটাকে মেনে নিয়ে একদম পিছু হটছে, সেটাও কিন্তু না। কারণ আমরা দেখলাম যে চীন সংলগ্ন যে মিয়ানমারের যে নর্দার্ন পার্ট, সেখানে শান স্টেটের যে রাজধানী ল্যাসিও, যেটা অলরেডি বিরোধী দল দখল করে ফেলেছিল, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এই সশস্ত্রপন্থী, তারা কিন্তু এই চীনের মধ্যস্থতায় সেই ল্যাসিও থেকে সরে গেছে এবং সেখানে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে। সুতরাং চীন অ্যাক্টিভলি রোল প্লে করছে। রাশিয়ার যুদ্ধজাহাজ তিনটা যে এই যে বাংলাদেশ ঘুরে গেল নববর্ষের সময় ভারত হয়ে, আবার ভারত কিন্তু অলরেডি তার নর্থ ইস্ট স্টেট এরিয়াগুলোতে, এই মিজোরাম, নাগাল্যান্ড, এখানে তাদের সামরিক উপস্থিতি কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং পরিস্থিতি প্রত্যক্ষ করছে। রাশিয়া তার এত বড় ইনভলভমেন্ট আমেরিকার হাতে বিনা বাধায় ছেড়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর বাংলাদেশ যদি আক্রান্ত হয়, যুদ্ধের স্ট্র্যাটেজি হিসেবে যদি মিয়ানমার বাংলাদেশকে আক্রমণ করে বসে, বা বাংলাদেশের এক কোনায় যদি মিসাইল বোম টোম চার্জ করে, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং এটা খুব সাদামাটা ভাবে দেখলে মনে হয় এটা খুব এটাই হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই যে আপনারা সংস্কারের কথা বলে শেখ হাসিনার হাজারটা দোষ ধরে, হ্যাঁ, দেশ বিক্রি হয়ে গেল, গোল্লায় গেল, অর্থ পাচার হয়ে গেল, এত কিছু করে জুলাই আগস্ট মাসে যে কাজ করলেন, সেদিন শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে এই সাদা চামড়ার বিদেশিরা তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, তিনি দিতে রাজি হননি। আজকে একটু অনুধাবন করেন যে আপনাদের জুলাই আগস্টের কার্যক্রম, আমি অবশ্য আপনাদের দোষ দেই না, আপনাদের প্রতারিত করেছিল এই ইউনূস গং, এই ছাত্র সমন্বয়করা আপনাদের প্রতারিত করে আজকে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আমি যদি আরো এগিয়ে যাই এবং চরম ঝুঁকির কথা বলি, তাহলে যেহেতু এখানে পৃথিবীর সব সুপার পাওয়ার ইনভলভ, মোরলেস, আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, এখান থেকেই যদি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সেই সম্ভাবনা, সেই ঝুঁকি কিন্তু রয়েই যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।